জনাব সার্জিস আলম বলছেন নির্বাচনের আগে খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে এসে ফাঁসির মঞ্চে নিতে হবে। যতদিন না আমরা খুনি হাসিনাকে ওই ফাঁসির মঞ্চে না দেখছি, বাংলাদেশে কেউ যেন ভুলক্রমে এই নির্বাচনের কথা না বলে। শেখ হাসিনা চলে গেছে, কিন্তু একটা ফাঁদ পাইতে গেছে। সেই ফাঁদে অলরেডি বিএনপি কট খাওয়া শুরু করছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, গত 5ই আগস্ট বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে অবস্থান করা স্বৈরশাসক শেখ হাসিনার বিচার বাংলার জমিনে না হওয়া পর্যন্ত নির্বাচনে এবং ভোট গ্রহণে কেউ অংশগ্রহণ করবে না, এমনটি দাবি তুলেছেন জাতীয় নাগরিক কমিটি এনসিপি। এদিকে বিএনপি বাংলাদেশে দ্রুত নির্বাচন কায়েম করতে চাচ্ছে। আওয়ামী পুনর্বাসন ও সেনাপ্রধান ওয়ার্কারও তাদের সাথে তাল মিলাচ্ছে। তাহলে ভারতীয় চক্রান্ত এবং এই চক্রান্তের প্রতিবাদে এনসিপি এই নতুন সিদ্ধান্তে উপনীত হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকার এ বিষয়ে কি সিদ্ধান্ত নিতে যাচ্ছে যে হাসিনার বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচনের ব্যালট পেপার তৈরি হবে না। আসুন বিস্তারিত জানবো রিপোর্টার। ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। হাসিনার ফাঁসির আগে নির্বাচন নিয়ে কথা নয়, এটা উনার মানে এই কথা দিয়েই কিন্তু বোঝা যাচ্ছে যে তারা চান যে নির্বাচনটা পরে হোক। আবার আমরা নাহিদ ইসলামকে বলতে শুনছি যে গণপরিষদ নির্বাচন এবং এটা পাশাপাশি বলতে হয়। তারা কি আসলে একটা সময় আরেকটু বেশি চান এই সরকারে থাকুক, তারা দল গুছাবেন এবং এর জন্য তারা কিছু পপুলিস্ট কথা বলছেন, নাকি তারা সিরিয়াসলি এটা মিন করতেছেন হাসিনার ফাঁসির আগে নির্বাচন? মানে আমি তাকে কোট করি, জনাব সার্জিস আলম বলছেন নির্বাচনের আগে খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে এসে ফাঁসির মঞ্চে নিতে হবে। যতদিন না আমরা খুনি হাসিনাকে ওই ফাঁসির মঞ্চে না দেখছি, বাংলাদেশে কেউ যেন ভুলক্রমে এই নির্বাচনের কথা না বলে। যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যে নতুন রাজনৈতিক দলের ঘোষণা করা হলো, আমরা মুখে বলতেছি যে তাদের অনেক বড় ত্যাগ আছে, কিন্তু তারা যখন রাজনৈতিক দল করার ঘোষণা দিচ্ছে, আমরা কি তাদেরকে সাপোর্ট করতেছি না তো? মানে আমরা যদি জনগণের জায়গা থেকে বলি, আমরা তো মজা দেখতেছি যে পারলে আওয়ামী লীগ চলে যাবার পরপরই 3 দিনের মাথায় বোধহয় বিএনপি তাদের পার্টি অফিসের সামনে বিরাট একটা জনসভা করে তারা দাবি করলো 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। বিএনপির কট্টর সমর্থক অনেকটা আমি দেখেছি তারা এটা বিরোধিতা করেছে। একই কথা, এত বছর ধরে লড়াই হলো, এত রক্ত গেল, এই রক্তের দাগটাই শুকায়নি, আমরা কোন দিকে যাব, কিভাবে যাব, সেগুলো করে হিসাব কিতাব ছাড়াই আগে ভোটের কথা আসলো কেন? তার মানে ভোটটাই একমাত্র বিষয়। কি ভোটটা তো দরকার, ঠিক আছে, ভোটটা গণতন্ত্রের জন্য আমাদেরকে নিশ্চয়ই কাজে লাগাতে হবে এবং এটা ভালো ভোট করতে হবে, কিন্তু তার মানে এই নয় যে ভোট করলে সব সমস্যার সমাধান হবে। বিএনপি জনগণের এই মানসিকতা বুঝে বললো না 3 মাস আর 6 মাস, মানুষ তাও সাপোর্ট করলো না। পরবর্তীতে তারা বলছে যে 6 মাস আমরা যৌক্তিক সময় দেবো সংস্কার। এটাই আমি বলছি যে গণচেতনার জায়গাটা ওইখানে গেছে যে তারা এগুলো অপছন্দ করছে। এইটা আমি এখনো প্রিপেয়ার করতে দেখি। আমি একটু বানাবে, আমি আপনার কাছে বলবো যে রাজনৈতিক গুণগত পরিবর্তনের কথা আপনি বলছিলেন, যে মানে জনগণের গুণগত পরিবর্তনের কথা আপনি বলছিলেন, যে জনগণের রাজনীতিবিদদের বোঝাটা, কিন্তু সেইটার কোনো প্রমাণ কি আমরা দেখতে পাই? আসলে ওরা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যে নতুন রাজনৈতিক দলের ঘোষণা করা হলো, সেই নতুন রাজনৈতিক দলের ঘোষণা, বাস রিকুইজিশন করে সেখানে ভর্তি করার চেষ্টা করা, তাদের বক্তব্য, সেইখানের মধ্যে মানুষের অংশগ্রহণ, প্রত্যেকটা তো পুরনো রাজনীতিরই একটা মানে আমি কি বলবো খুবই দুর্বল একটা মঞ্চায়ন। আমি সব মিলেই বলছি, মানে এইটা আমি এখন উদাহরণ হিসেবে বলিনি, কিন্তু এটা একটা প্রমাণ। ধরেন বিএনপির ব্যাপারে যেরকম বললাম, ঠিক একইভাবে বলি এই ছাত্রদের যে বিশাল ত্যাগ, আন্দোলন করবার ব্যাপারে তাদের যে বড় ভূমিকা, মানুষ কিন্তু তার প্রতি খুবই রেসপেক্টফুল, কিন্তু তারপর তারা এটা পছন্দ করে নেই। এইটা হয়তো সব মিলে 5টা বাসই এসছে, আমি জানি না ঠিক কতগুলো, কারণ পত্রিকায় 5টার কথাই আসছে, কিন্তু এটাও মানুষ সমালোচনার চোখে দেখেছে যে বিশাল আয়োজন, মানুষ তার ব্যাপারে প্রশ্ন করছে অনেক টাকা তো রয়েছে, এই টাকা এরা কোথায় পেল? এটাও একটা চেতনার মান না, যে তারা যাকে সম্মান করে এমনকি ভালোবাসে। আমি মানুষের জায়গা থেকে বিষয়টা বুঝতে চাইছিলাম যে এইখানে কি কারো স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ব্যাপারে আমরা মুখে বলতেছি যে তাদের অনেক বড় ত্যাগ আছে, কিন্তু তারা যখন রাজনৈতিক দল করার ঘোষণা দিচ্ছে, আমরা কি তাদেরকে সাপোর্ট করতেছি না তো? মানে আমরা যদি জনগণের জায়গা থেকে বলি, আমরা তো মজা দেখতেছি যে পারলে না না না, এইটা আমি বলবো যে তার একটু নেগেটিভ হলো। কেন? আন্দোলন করবার সময়, এমনকি জীবনদানের সময় মানুষের যে স্বতঃস্ফূর্তটা দেখেছেন, এখন ওই যেদিনটা ঘোষণা হলো সেদিন তো ওই রকম পার্টিসিপেশন হয়নি। লোক বেশ দেখা গেছে, কিন্তু সেটা অনেকখানি ম্যানিপুলেটেড, কিন্তু ওই রকম করে স্বতঃস্ফূর্ততা মানুষের মধ্যে নাই। তার মানে মানুষের চেতনার কথা আমি বলছি যে ওইটার মধ্যে কিন্তু আপনি ভালো দিকে দেখছেন, কিন্তু অন্য যারা এইটাকে নিয়ে একটা রাজনীতি গড়ে তোলবার চেষ্টা করছেন, তাদের এই প্রক্রিয়ায় ভুল আছে। 2 নম্বর কথা, রাজনীতির ন্যারেটিভটা কি আসছে, সেই ন্যারেটিভ কি মানুষদের আকৃষ্ট করেছে? আমি এরকম দেখিনি। তাদের যে বক্তব্য
মানে ভাই আমি একটু প্রফেসর নিউটনের কাছে এটা নিয়ে একটু জানতে চাই যে আমি শুধু একটা বিষয়ে একটু অবতারণা করতে চাই যে আপনি দেখবেন যে সার্জিস আলম যিনি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক নতুন জাতীয় নাগরিক পার্টির, যাকে তারা এনসিপি বলছেন, তিনি বলছেন হাসিনার ফাঁসির আগে নির্বাচন নিয়ে কথা নয়। এটা উনার মানে এই কথা দিয়েই কিন্তু বোঝা যাচ্ছে যে তারা চান যে নির্বাচনটা পরে হোক। আবার আমরা নাহিদ ইসলামকে বলতে শুনছি যে গণপরিষদ নির্বাচন এবং এটা পাশাপাশি বলতে হয়। তারা কি আসলে একটা সময় আরেকটু বেশি চান এই সরকারে থাকুক, তারা দল গুছাবেন এবং এর জন্য তারা কিছু পপুলিস্ট কথা বলছেন, নাকি তারা সিরিয়াসলি এটা মিন করতেছেন হাসিনার ফাঁসির আগে নির্বাচন? মানে আমি তাকে কোট করি, জনাব সার্জিস আলম বলছেন নির্বাচনের আগে খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে এসে ফাঁসির মঞ্চে নিতে হবে। যতদিন না আমরা খুনি হাসিনাকে ওই ফাঁসির মঞ্চে না দেখছি, বাংলাদেশে কেউ যেন ভুলক্রমে এই নির্বাচনের কথা না বলে। মানে দুইটার মধ্যে ইয়াটা আমি ঠিক বুঝতে পারছি না। আপনি যদি একটু প্রাথমিকভাবে বলেন, আমি একই প্রশ্ন নিয়ে মান্নাবের কাছেও যেতে চাই। প্রশ্ন নিয়ন্ত্রণ আপনি একদম পরিষ্কার করেছেন। আমি একটু যেন মাহমুদুর রহমান মান্নার কাছে বলতে চাই যে উনি রাজনৈতিক দল এবং সরকারের মধ্যে আলাদা করতে থাকতে চান, এবং এই যে হাসিনার ফাঁসি আগে নির্বাচন নিয়ে কথাই নয়, এইটা নিয়ে আপনার মতামত একটু জানতে চাইবো জনাব মাহমুদুর রহমান মান্না। মানে যদিও উনি ধরেন সরকারের দুটো স্তর আলাদা আলাদা করে দেখিয়েছেন, তারপরে আমি বলি যে দুটো স্তরই যদি আপনি দেখেন, তারপরেও যেই কাজটা মনে করছেন যে সময় লাগবে, সার্জিস আলমের অনেকটা ডেমাগগের মতো, মাঠের বক্তাদের মতো করে মানুষকে একটু ইনভাইট করার জন্য বা পক্ষে আনবার জন্য ওইভাবে বলছেন। আমি ওনার কথা মানে যদি তাই ধরি, আর তার এগেনস্টে দেখেন প্রফেসর ইউনূস, উনি খুবই ক্যাটেগরিক্যালি বলছেন যে উনি মানুষের উপরে লাঠিচার্জ করতে চান না, জেলে দিতে চান না, গুলি করতে চান না। তারা কথা বলুক, মন করে কথা বলুক, কথা বলার জন্য কোনো রকম শাস্তি হবে না। খেয়াল করবেন ডক্টর ইউনূসের এই কথা কিন্তু এক ধরনের ভাবে যদি দেখেন, তার একটা যুগান্তকারী ব্যাপার। একটা সময় অতিক্রম করে যেখানে মানুষের কণ্ঠ রুদ্ধ করার ব্যাপারটাই প্রধান ছিল, সেখানে তিনি সম্পূর্ণ অর্গল খুলে দিয়ে বলেছেন ইউ স্পিক, কোনো অসুবিধা নেই তোমাদের। তার এগেস্টে মনে করেন সার্জিসই হোক কিংবা নার্স। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। বিগত 16 বছরে বাংলার জমিনটাকে যে চুষে খেয়েছে এবং গণতন্ত্রকে যিনি ধ্বংসস্তূপে পরিণত করেছে, তার বিচার না করে আবারও গণতন্ত্রের পথটা কিভাবে শুরু হতে পারে, বিস্তারিত জানবো রিপোর্টে। শেখ হাসিনা চলে গেছে, কিন্তু একটা ফাঁদ পাইতে গেছে। সেই ফাঁদে অলরেডি বিএনপি কট খাওয়া শুরু করছে, আর আগামী নির্বাচন পর্যন্ত এভাবে কট খাইলে ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপির পথে অনেকগুলা বাধা, নতুন শক্তি কিন্তু আসছে। তবে এটা কন্টিনিউ হইলে আপনার বিএনপির আর ক্ষমতায় যাওয়া লাগবে না, বিএনপির জন্য দুর্দিন আসবে। শেখ হাসিনা সরকার অনেক উন্নয়ন করছেন বাংলাদেশে, এটা অস্বীকারের সুযোগ নাই। চুরিও করছেন, বাটপাড়িও হয়েছে, উন্নয়নও হয়েছে। এর মধ্যে প্রধান যে সেক্টরটাকে ডেভেলপ করছেন এটা হচ্ছে মিডিয়া খান, মানে সোশ্যাল মিডিয়া প্রযুক্তি, ইন্টারনেট, সেলফোন। আপনি যদি ধরেন 5ই আগস্ট এই সরকার পতনের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল এই ফেসবুক, ইউটিউব। কারণ যেখানে যা হয়েছে মানুষ মোবাইলে ভিডিও ধারণ করছে, ফেসবুকে ছাইরা দিছে, আমরা দেখা যার যার জায়গা থেকে প্রতিবাদ করছি, কেউ রাজপথে নেমে গেছে। এটা নিয়ে ঘটনা শুরু হয়ে সরকার পতন। এখন এই যে শেখ হাসিনার রেখে যাওয়া ডিজিটাল প্রযুক্তি, 17 বছর আওয়ামী লীগ ক্ষমতা থাকায় বিএনপির অনেকাংশে দুধের ধোয়া তুলসী পাতা মনে হইতো পাবলিকের কাছে। বাট এখন যখন আওয়ামী লীগ নাই, সেই মাঝে গণহারে গোল দেওয়া শুরু করছে বিএনপি। তবে এই গোলগুলা উল্টা ঘোরা শুরু হয়েছে। আজকে জামাতের 4 নেতাকে ভিডিওর প্রথমে যে অংশটা দেখছেন, বৃষ্টির মতন উড়াধুরা 10 সেকেন্ডের মধ্যে 200-400 কিল দিয়ে ফেলছে, মাইরা সমান করে ফেলছে, তাও খোদ ইউএনও অফিসে। ঘটনার প্রেক্ষাপট পাবনার সুজানগর উপজেলার নির্বাহী কর্মকর্তার অফিসে। ঘটনার প্রেক্ষাপট কি? ভুক্তভোগী এবং প্রত্যক্ষদর্শীরা বলছে, গতকালকে বিকাল 3:30টার দিকে একটি কাজে জামাতের 4 জন নেতা ইউএনও অফিসে যান। ইউএনও ব্যস্ত থাকায় তারা অফিসে অপেক্ষা করতে থাকেন। এ সময় উপজেলা বিএনপির সাবেক যুব এবং ক্রীড়া সম্পাদক মজিবুর রহমানের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা ইউএনওর কাছে যান। এখন ইউএনও অবৈধ বালু উত্তোলন বন্ধ করে দিয়েছিলেন। তো বিএনপির নেতারা গিয়া তারা বলতেছে যে বালু উত্তোলন কেন বন্ধ করা হয়েছে তা ইউএনওর কাছে জানতে চান। এবং ইউএনও রুমে আগে থেকে বসে থাকা জামাত নেতাদের দেখে মুহূর্তে তেলে বেগুনে জ্বলে ওঠেন বিএনপির নেতারা। তারা বলে যে এরা কেন এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকে। একথা বলেই বিএনপি নেতারা ইউএনওর কক্ষ থেকে বের হয়ে আরো কয়েকজনকে ডাইকে না দল পাকায়। এরপর বিএনপি নেতা মজিবুর রহমান, বাবু খা, মানিক খা, আব্দুল বাসেত, আরিফ শেখ সহ 30-40 জন ইউএনওর কক্ষে ঢুকে ওই জামাত নেতাদের কিল, ঘুষি, লাথি, থাবর, চটকানা যা আছে গণহারে মারে। উত্তপ্ত অবস্থায় হামলাকারীরা ইউএনওর দিকেও তেড়ে আসেন।
এতে জামাত নেতারা গুরুতর আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জামাত নেতাদের পেটানোর ঘটনায় উপজেলা জুড়ে ব্যাপক উত্তেজনা এই মুহূর্তে। আর জামাতের উপজেলা আমির বলছেন অলরেডি তিনি কয়েকশো নেতা কর্মী নিয়ে ইউএনএ কার্যালয়ে যান, ঘটনার প্রতিবাদ জানান। সুজানগর জেলা আমির যিনি আছেন তিনি বলছেন যে সুজানগরে বালু উত্তোলন বন্ধ করায় বিএনপির এসব ক্যাডাররা ইউএনওকে মারধর এবং তোলে আনার জন্য গিয়েছিলেন। এ সময় জামাত নেতারা বাধা দিলে তাদের 4 জনকে সেখানে বিএনপির নেতারা বেধড়ক পেটান। ইউএনওকেও কয়েক দফা মারতে গেলে জামাতের নেতারা ঠেকিয়ে দেন। তার অভিযোগ 5ই আগস্টের পর এই সকল নেতারা সন্ত্রাসী চাঁদাবাজির গডফাদার হয়েছে। অবৈধ বালু উত্তোলন, মাদক কারবারি, চুরি ডাকাতি, অপহরণ, ধর্ষণ সবকিছুতেই অপকর্ম বেড়ালেও এদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।